আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের 6 নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এদিকে ফাতেমা কাকার কথা শুনে একটু একটু করে উকি মেরে কাকাকে দেখছে। এটা কাকার চোখে এড়ালো না। হঠাৎ কাকা এবার ফাতেমাকে ধমক দিয়ে বলে, এই মেয়ে, এই চোরের মতো এভাবে উকি মারছো কেন? সামনে এসে দাঁড়াও। কাকার কথা শুনে ফাতেমা আরো ভয় পেয়ে আমার টি শার্ট খামছে ধরে আবার লুকিয়ে পড়লো আমার পেছনে। কাকা বলে, সামনে এসে দাঁড়াতে বলেছি, লুকোতে বলিনি। আমি চুপি চুপি ফাতেমাকে বললাম, কাকার কথা মতো চুপচাপ সামনে গিয়ে দাঁড়াও, তা না হলে। কথাটা শেষ হলো না, তার আগেই ফাতেমা চট করে সামনে এসে দাঁড়িয়ে মাথা নিচু করে নেয়। আগেই বলেছি, কালো রঙের থ্রি পিসে ফাতেমাকে অপূর্ব সুন্দর লাগছিল। এদিকে ফাতেমাকে দেখার সাথে সাথে অটোমেটিকলি কাকার রাগ পড়ে গেল। কাকা ফাতেমার দিকে তাকিয়ে অবাক হয়ে বিড়বিড় করে বলে, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। এই তো দেখছি স্বর্গের হুর থেকে কোনো অংশে কম না, স্বর্গের হুরকেও হার মানাবে এমন একটা মেয়ে যদি আমার মাহিরের বউ হতো, তাহলে আর কি চাই। তবে ফাতেমার দিকে তাকিয়ে কাকা এটা বুঝলো, ফাতেমা খুব ভয় পেয়ে আছে, আর বয়সে অনেক ছোট। ওকে মেজাজ দেখিয়ে কথা বললে আরো ভয় পেয়ে যাবে। তাই কাকা খুবই নরম সুরে ফাতেমাকে বলে, মামুনি, এদিকে আমার পাশে এসে বসো। কাকার কথা শুনে ফাতেমা এবার মুখ তুলে কাকার দিকে তাকালো। কাকা মুচকি এসে বলে, এসো, এখানটায় বসো। ফাতেমা ধীরে ধীরে কাকার পাশে গিয়ে বসলো। এটা দেখে তো আমরা দুজনেই অবাক। একটু আগে তো অগ্নিমুক্তি ধারণ করেছিল কাকা, আর এখন হঠাৎ করে রাগ কমে গেল। কি আজব কাণ্ড রে ভাই। এদিকে কাকা ফাতেমার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার নাম কি মা? ফাতেমা আমতা আমতা করে বলে, মানে আমার নাম ফাতেমা বিনতে ইকরা। কাকা বলে, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, ঠিক তোমার মতো। আচ্ছা মা, তুমি কিসে পড়ো? ফাতেমা বলে, এই তো 3 মাস হলো কলেজে ভর্তি হয়েছি। কাকা বলে, তা মা, তোমার বাবা কি করে? ফাতেমা বলে, আমার বাবা নেই, আমার বয়স যখন 8 বছর তখন বাবা মারা যায়। কাকা বলে, সরি মা, আমি জানতাম না। তা ফ্যামিলিতে তোমার কে কে আছে মা? ফাতেমা বলে, তেমন কেউ নেই, আমি আর শুধু মা আছে। কাকা বলে, ওকে, বুঝলাম। তোমার মা কোথায় থাকে? ফাতেমা বলে, গ্রামের বাড়িতে থাকে। কাকা বলে, তাহলে তুমি কোথায় থাকো এখানে? ফাতেমা বলে, আমি হোস্টেলে থেকে লেখাপড়া করি। কাকা বলে, আচ্ছা, বুঝলাম। দেখো, তোমার কাছে কি বলে যে ক্ষমা চাইবো তা আমি জানি না, তবে মাহির তোমার সাথে যা করেছে খুবই অন্যায় করেছে, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই বলে কাকা ফাতেমার সামনে হাত জোড় করে। কাকার এরকম মায়াময় ব্যবহারে ফাতেমা ভয় থেকে বেরিয়ে অনেকটা স্বাভাবিক হয়েছে। তাই কাকা যখন হাত জোর করে ফাতেমার কাছে ক্ষমা চাইছে, তৎক্ষণাৎ ফাতেমা কাকার হাত ধরে বলে, ছি আঙ্কেল, আপনি কেন শুধু শুধু ক্ষমা চাইছেন? আপনি তো কোনো অন্যায় করেননি, যে অন্যায় করেছে ক্ষমা তো তার চাওয়া উচিত। কাকা বলে, মা, আমি ওর হয়ে ওর জন্য ক্ষমা চাইছি না, আমি ক্ষমা চাইছি এজন্য যে আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারিনি, তার জন্য। তাই তো ও এমন একটা কাজ করতে সাহস পেয়েছে। ফাতেমা বলে, না কাকা, আপনি ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না, এখানে আপনার কোনো দোষ নেই, যে দোষ করেছে তার ক্ষমা চাওয়া উচিত। কাকা বলে, মাহিরি তোমার কাছে ক্ষমা চাইলেই কি তুমি তাকে ক্ষমা করে দেবে? কিন্তু মা, এটা কি করে হয়? যে তোমার সাথে এত বড় অন্যায় করলো তাকে তুমি এমনি এমনি ছেড়ে দেবে? আচ্ছা মা, ক্ষমা চাইলে কি সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে? তুমি কি পারবে সব ভুলে গিয়ে নতুন করে শুরু করতে? ও তোমার সাথে যা যা করেছে তুমি কি তা মন থেকে মুছে ফেলতে পারবে? মাহির যতই আমার আপনজন হোক না কেন, সে যা করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। কাকার কথা শুনে ফাতেমা মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আমার দেওয়া প্রত্যেকটা আঘাতের কথা মনের পর্দায় এক এক করে ফুটে উঠছে। এতক্ষণ কাকার কথা শুনে যাও একটু সহানুভূতি হয়েছিল আমার উপর, সেটা এখন তীব্র ঘৃণায় পরিণত হয়েছে। ফাতেমা বেশ কিছুক্ষণ পর কান্না করতে করতে বলে, কাকা, যা হারিয়েছি ওনাকে শাস্তি দিলে কি তা ফিরে পাবো? আচ্ছা কাকা, কলঙ্কের দাগ কি ওনাকে শাস্তি দিলে মুছে যাবে? কলঙ্কের দাগ কি কখনো কোনো কিছুতে মুছে ফেলা যায়? কাকা বলে, না, কলঙ্কের দাগ কখনো মোছে না। তাই বলে এই নয় যে যে অপরাধ করেছে তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেবে। তাই আমি বলি কি, শাস্তির বদলে শাস্তি দেওয়া উচিত। যে কলঙ্কের দাগ নিয়ে তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, তেমনি আমিও চাই ওকে তুমি এমন একটা শাস্তি দাও যেটা ওকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। ফাতেমা চোখের পানি মুছে কাকার দিকে তাকিয়ে বলে, শাস্তি? কাকা বলে, হ্যাঁ, শাস্তি। কেন, তুমি চাও না মা যে তোমার সাথে অন্যায় করেছে তার শাস্তি হোক? ফাতেমা বলে, শাস্তি দিলেই কি আমি আমার সম্মানটা ফিরে পাবো?
কাকা বলে, যেটা হারিয়েছো সেটা তো ফিরে পাবে না, তবে আমার মনে হয় শাস্তির মতো শাস্তি দিতে জানলে হারিয়ে যাওয়ার সম্মানও ফিরে পাওয়া যায়। ফাতেমা উল্টো হাতে চোখের পানি মুছে হঠাৎ বলে, একটা থাপ্পড় মারলে কেমন হয় কাকা? ফাতেমার সরলতা দেখে কাকা অবাক হয়ে যায়, মনে মনে হাসে। কাকা মনে মনে বলে, মেয়েটা তো দেখছি খুবই সরল সোজা, এমন একটা মেয়ে তো চাই আমার মাহিরের জন্য। কাকা বলে, শুধু একটা থাপ্পড়, এতে কি হবে মা? আরো ভয়ঙ্কর কিছু। ফাতেমা বলে, চোর রাস্তার মোড়ে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলে কেমন হয়? কাকা মুচকি এসে বলে, শুধু কান ধরিয়ে রাখবে, এতে কি হবে? কয়েকদিন মানুষ বলা বলি করবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। এর থেকেও ভয়ঙ্কর কিছু ভাবো। ফাতেমা কিছুক্ষণ চুপ থেকে বলে, পুলিশে দিলে কেমন হয়? কাকা বলে, আরে মা, এত সিম্পল শাস্তি দিলে কিছুই হবে না। ধরে নাও এখন ওকে পুলিশে ধরে নিয়ে যাবে, আবার এখনই ছেড়ে দেবে, কারণ বড়লোক বাপের ছেলে কিনা, বোঝই তো, টাকার গরম আছে, এমনি ফটাফট ছুটে চলে আসবে। না না, এতে হবে না। আরো আরো ভয়ঙ্কর কিছু ভাবো, এমন কিছু ভাবো যে সারা জীবন তুমি ওকে তোমার ইশারায় নাচাতে পারো। এমন শাস্তি দাও যেটা তুমি উঠতে বসতে দেখতে পারো। এমন শাস্তি দাও যে শাস্তি পেলে ওর চোখের ঘুম হারাম হয়ে যাবে। এমন শাস্তি দাও যেটা ওর ঘাড় থেকে না নামে। ভাবো ভাবো মামনি, ভাবো। ফাতেমা বলে, আমার মাথায় কিছু আসছে না, আপনি কিছু একটা ভেবে বলুন, ওনাকে কি শাস্তি দেওয়া যায়? আমার যা হারিয়েছে তা তো আর ফিরে পাবো না। এই বলে মাথা নিচু করে নেয়। এদিকে আমি তো হাঁ করে তাকিয়ে আছি, বোকার মতো বেকুব হয়ে আছি। মেয়েটির তো সাহস কম না, বলে কি না আমাকে থাপ্পড় মারবে, আবার বলে চোর রাস্তার মোড়ে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখতে, আবার বলে কি না পুলিশে দেবে। ওকে তো আমি পরে বোঝাচ্ছি। কিন্তু আমার কাকা, সেও তো দেখছি মেয়েটিকে সাপোর্ট করছে। আমি তার ভাইপো, তার ছেলে, আমাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। হায় আল্লাহ, এই দিনটাও দেখার বাকি ছিল। কাকা কেন বুঝতে পারছে না উনি যেমনটা ভাবছে আমি তেমন কিছুই করিনি, কিন্তু আমি যে বলতেও পারছি না কিছু। কিভাবে বলবো যে আমি মেয়েটিকে ধর্ষণ করিনি? এদিকে ওদের কাণ্ড দেখে স্বপনও বাক রুদ্ধ হয়ে তাকিয়ে আছে। স্বপনও ঠিক বুঝতে পারছে না কি হচ্ছে বা কি হতে চলেছে। স্বপন আমার কানের কাছে ফিসফিস করে বলে, দোস্ত, কিছু কি বুঝতে পারছিস কাকা কি করতে চাইছে? তবে দোস্ত, কাকার হাবভাবে তো বোঝা যাচ্ছে মেয়েটি কাকাকে বশ করে নিয়েছে, নয়তো কাকা মেয়েটির পক্ষ নিয়ে কথা বলছে কেন? কি চলছে দোস্ত? সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। আমিও ফিসফিস করে বললাম, তুই যে তিমিরে, আমিও সেই তিমিরে। কাকার মাথায় কি চলছে আমি জানি না, তবে এমন মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো কিছু চলছে। কিন্তু মেয়েটির সাহস দেখেছিস? মেয়েটি কি বলছে আমার নামে? একবার বলছে আমাকে থাপ্পড় মারবে, আবার বলছে চোর রাস্তার মোড়ে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে, আবার কি বলল আমাকে পুলিশে দেবে। সত্যি আমি মেয়েটির সাহস দেখে অবাক হচ্ছি। ওকে তো আমি একা পেয়ে নেই, তারপর দেখাচ্ছি মজা। স্বপন ফিসফিস করে বলে, ভাই তোর কাছে মাপ চাই, নতুন করে কোনো ঝামেলা খাড়া করিস না। এমনিতেও তুই অনেক কিছু করে ফেলেছিস, এখন শুধু চেয়ে চেয়ে দেখ কাকা কি সিদ্ধান্ত নেয়। এদিকে ফাতেমা আর কাকা চুপচাপ বসে আছে। কাকা ফাতেমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তার হাসিটা খুবই রহস্যময়, কেমন যেন সন্দেহজনক। অন্যদিকে ফাতেমা মাথা নিচু করে বসে ভাবনায় ডুবে আছে, তাই তার কোনো খেয়ালই নেই কোনো দিকে। কাকা বেশ কিছুক্ষণ ফাতেমার দিকে তাকিয়ে হঠাৎ বলে, মামনি, চিন্তা ভাবনা করে কিছু কি পেলে? ফাতেমা বলে, না কাকা, আমার মাথায় কিছু আসছে না। তবে আমি বলি কি, ছাড়ুন না ওসব, আমি ওসব ঝামেলায় পড়তে চাই না। আপনি শুধু দয়া করে আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিন। কাকা বলে, আরে মামুনি, বাড়ি তো তুমি যাবে, কিন্তু তার আগে এই ফাজিলটার একটা ব্যবস্থা করতে হবে তো। একটা কাজ করো, সকাল থেকে মনে হয় তুমি কিছু খাওনি, তুমি আগে নাস্তা করে নাও, তারপর আমি বলছি কি শাস্তি দিতে হবে ওকে। এই বলে কাজের বুয়াকে ডেকে নাস্তা টেবিলে লাগাতে বলল। ফাতেমা অনেক আপত্তি করল নাস্তা খাবে না বলে, কিন্তু কাকা তো ছাড়ার পাত্র না। ফাতেমাকে নাস্তা করার জন্য জোর করে টেবিলে পাঠিয়ে দিল। ফাতেমা চলে যাওয়ার পর কাকা আমার দিকে তাকায়। কাকা বলে, এভাবে ল্যাম্প পোস্টের মতো দাঁড়িয়ে আছিস কেন? চুপচাপ দুজন এক জায়গায় বস। আমরা দুজন বসতে বসতে আমি বললাম, কাকা, আমরাও সকালে নাস্তা করিনি, আমরা বরং নাস্তা করে আসি। কাকা বলে, কোনো দরকার নেই, না খেয়ে থাক, এইটাই তোদের দুজনের প্রথম শাস্তি। আমি আর স্বপন একে অপরের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিলাম কাকার কথা শুনে। কাকা হাকিম কাকাকে বলে, তুমি আমার সাথে একটু আসো তো ভিতরে, কথা আছে। তারপর আমার দিকে তাকিয়ে বলে, আর তোমরা দুজন আমি না আসা পর্যন্ত এখান থেকে এক কদমও লড়বে না। এই বলে হাকিম কাকাকে নিয়ে উঠে গেল। পাশেই কাকার স্টাডি রুম, সেখানে গিয়ে দরজা বন্ধ করে হাকিম কাকার সাথে কি যেন পরামর্শ করলো। বেশ কিছুক্ষণ পর দুজন বেরিয়ে এসে সোফায় বসলো।
তাদের মুখ দেখে বোঝা বড় দেয় তাদের মনে কি চলছে। এদিকে ফাতেমাও নাস্তা করে চলে আসে। সে দাঁড়িয়ে আছে। কাকা বলে, মামুনি, নাস্তা হয়ে গেছে? ফাতেমা উপর নিচ মাথা নেড়ে সম্মতি জানায়। কাকা বলে, বেশ, এবার তুমি আমার পাশে চুপটি করে বসো। ফাতেমা কোনো কথা না বলে কাকার পাশে গিয়ে বসে। কাকার কি মনে হতেই একটা কলম আর ডায়েরি ফাতেমার দিকে এগিয়ে দিয়ে বলে, মা, তোমার বাড়ির ঠিকানাটা এখানে লিখে দাও আমাকে। কাকার কথা শুনে ফাতেমা কাকার দিকে তাকায়। কাকা বলে, তুমি বাড়ি যেতে চাও তো, তাই না? তাই বলছি, অ্যাড্রেসটা লিখে দাও। এদিকে আমরা শুধুই দর্শক, চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু বলার সাহস নেই। কাকার কথা মতো ফাতেমা তার গ্রামের বাড়ির ঠিকানা লিখে দিল। ঠিকানাটা হাকিম কাকাকে দিয়ে বলে, তুমি আর দেরি করো না, এই ঠিকানায় চলে যাও। আর আমি তোমাকে যা যা বলতে বলেছি ঠিক সেটা বলবে, মনে থাকবে তো? হাকিম কাকা ঠিকানাটা পকেটে রেখে বলে, আপনি চিন্তা করবেন না, আমার সব মনে আছে। আপনি যেভাবে বলেছেন সেভাবেই হবে। এই বলে হাকিম কাকা উঠে গেল। কাকা এবার ফাতেমার দিকে ঘুরে বসে বলে, মামুনি, অনেক চিন্তা ভাবনা করে আমি ওর জন্য একটা শাস্তি খুঁজে পেয়েছি। আমার মনে হয় এই শাস্তি ওর জন্য পারফেক্ট। ফাতেমা বলে, কি শাস্তি? কাকা বলে, আমি অনেক ভেবে চিন্তে ডিসাইড করেছি, মাহিরের সাথে তোমার বিয়ে দিয়ে দেব। কাকার কথা শুনে ফাতেমা চোখ বড় বড় করে কাকার দিকে তাকায়। এদিকে কাকার কথা শুনে আমার মাথায় যেন বিনা মেঘেই বজ্রপাত হলো। আমি তো ভাবতেই পারিনি এমন কিছু ভাববে কাকা। উনি এটা কি বললেন? এই মেয়েটিকে আমি বিয়ে করব? এই মেয়েটি আমার সাথে যায়? কাকা কি পাগল হয়ে গেল? আমি ফট করে দাঁড়িয়ে বললাম, এটা কি বলছো কাকা? এটা কখনোই সম্ভব না। আমি মরে গেলেও এই মেয়েকে বিয়ে করতে পারবো না। এদিকে ফাতেমা কান্না শুরু করে দেয়। কান্না করতে করতে ফাতেমা বলে, আপনি আমাকে ক্ষমা করবেন কাকা, আমি মরে গেলেও ওনার মতো একজন লোককে আমি বিয়ে করতে পারবো না, যে কিনা একটা মেয়েকে সম্মান দিতে জানে না। কাকা বলে, আরে মা, আমার পুরো কথা তো শোনো। ফাতেমা 2 হাত জোর করে কাকার দিকে তাকিয়ে বলে, আপনার কাছে 2 হাত জোর করে ক্ষমা চাইছি। যদি বলেন আপনার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে, তাও করতে রাজি। তবে এই লোকটাকে বিয়ে করতে বলবেন না। যে লোকটা আমার জীবন চলার পথ শুরু না হতেই শেষ করে দিয়েছে, যে লোকটা আমার বেঁচে থাকার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে, যে লোকটা আমাকে অমানসিকভাবে নির্যাতন করেছে, যে লোকটা আমার পবিত্র শরীরটাকে অপবিত্র করে দিয়েছে, সেই লোকটাকে জীবনসঙ্গী করার থেকে মরে যাওয়া অনেক ভালো। এই বলে ফাতেমা হাত পা দেখিয়ে বলে, এই দেখুন কাকা, এখনো জল জল করছে তার দেওয়া আঘাত। এই দেখুন কাকা। এই বলে গলা থেকে ওড়না সরিয়ে গলাটা দেখিয়ে বলে, এই যে দেখছেন, এটা বেশি পুরনো না, কালকে রাতের। কাল রাতেও আমি মরতে মরতে বেঁচেছি। এর পরেও কি আপনি আমাকে এই লোকটাকে বিয়ে করতে বলবেন? কাকা ফাতেমার এক হাত ধরে অন্য হাত ওর মাথায় রেখে বলে, আমি বুঝতে পারছি মা, এই জানোয়ার তোমার সাথে কি করেছে। কিন্তু মা, আমি চাই তুমি তোমার সম্মানটা ফিরে পাও। আমি চাই তুমি সসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচো। যে তোমার এত বড় ক্ষতি করেছে, তার ঘাড়ে বসে না হয় সারা জীবন পার করো। তাকেও প্রতি পদে পদে বুঝিয়ে দাও তুমিও কোনো অংশে কম না। তোমার মতো একটা নিষ্পাপ ফুল অকালে ঝরে যাক, এটা আমি চাই না মা। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার উপর আর কোনো অত্যাচার বা নির্যাতন হবে না। ফাতেমা বলে, কাকা, আপনি একটা কাজ করুন, আমাকে একটা বিষের বোতল এনে দিন। কারণ ওনাকে বিয়ে করা আর বিষ খেয়ে মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমি এই দুটো অপশন থেকে বিষ খেয়ে মরে যাওয়াটাই বেটার মনে করব। কাকা বলে, ছি মা, এমন কথা বলতে নেই। তুমি মুসলমান হয়ে এই কথা বলছো কি করে? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? আল্লাহ আত্মহত্যাকারীকে পছন্দ করে না, তার জন্য দোজখ নির্বাচিত থাকে। ফাতেমা বলে, তাহলে আমি আর কি বলবো কাকা? আপনি তো জেনে বুঝে আমাকে আগুনে নিক্ষেপ করতে চাইছেন। আপনার এই ছেলে কতটা যে নিকৃষ্ট খারাপ তা আমি এই কয়দিনে টের পেয়েছি। প্লিজ কাকা, আমাকে মাফ করুন, আমি বাড়ি চলে যাব, আমাকে বাড়ি যেতে দিন। কাকা বলে, ঠিক আছে ঠিক আছে, এভাবে কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, আমার উপর বিশ্বাস রাখো। এতক্ষণ আমি চুপ করে থাকলেও আর ধৈর্য ধরে থাকতে পারলাম না। আমি বললাম, প্লিজ কাকা, তোমার সিদ্ধান্ত তুমি চেঞ্জ করো। আমি কোনোভাবেই এই মেয়েকে বিয়ে করতে পারবো না। এই মেয়েটি কি আমার সাথে যায়? আর আমি ওর সাথে যা করেছি কোনো অন্যায় করেছি বলে মনে হয় না, কারণ ও আমাকে পাবলিকের সামনে থাপ্পড় মেরেছে, পাবলিক দিয়ে আমাকে মার খাইয়েছে, তাতেও থেমে থাকেনি। শেষ পর্যন্ত মিডিয়ার সামনে আমার নামে উল্টোপাল্টা কথা বলে বক্তব্য দিয়েছে। শুধু তাই নয়, সেদিন আমার মিটিং, এত বড় একটা ডিল সব ক্যান্সেল হয়ে গেছে শুধুমাত্র এই মেয়েটির জন্য। তবে আমি এটা বুঝতে পারছি না আমি কি এমন করে ফেলেছি যার জন্য তুমি আমাকে এই মেয়েকে বিয়ে করতে বলছো। আমি মানছি ওকে তুলে নিয়ে গিয়ে আমি টর্চার করেছি, তাই বলে এই মেয়েকে এখন বিয়ে করতে হবে?
আমি মরে গেলেও এই মেয়েকে বিয়ে করব না। তারপর ফাতেমার দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে, তোমাকে বলছি, আমার কোনো শখ জাগেনি তোমার মতো মেয়েকে বিয়ে করার, আর কখনো ভেবেও না আমি তোমাকে বিয়ে করব। আমার কথা শেষ হতেই ফাতেমা বলে, আপনার মতো একটা খারাপ লোককে বিয়ে করতে আমার বয়েই গেছে, আর আপনাকে থাপ্পড় মেরেছি কি শখে? বাস ভর্তি মানুষের ভেতর আপনি কি জঘন্য কাজ করেছেন সেটা মনে নেই? আমি বললাম, এই মেয়ে, আমি কোনো কিছু ভুলে যাওয়ার মতো ছেলে না। বাসে যেটা হয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট। তোমাকে আমি অনেকবার বোঝাতে চেয়েছি, কিন্তু তুমি শুনলে তো তোমাকে বোঝাবো, তুমি তো তার আগেই চেঁচামেচি শুরু করে দিয়েছিলে। ফাতেমা বলে, একটা মেয়েকে কোনো ছেলে যদি বাসের মধ্যে হেনস্থা করে বা মেয়েটির কোনো রং জায়গায় হাত দেয়, তখন মেয়েটি কি ছেলেটিকে ধন্যবাদ বলে ছেড়ে দেবে? একটা মেয়ের কাছে তার ইজ্জত রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জায়গায় কোনো ছেলে যদি তার ইজ্জতে হাত দিয়ে বসে, তখন সে নিশ্চয়ই চুপ করে থাকবে না। আপনিই বলুন না, আমি যদি বিনা অন্যায়ে আপনাকে একটা থাপ্পড় মারি, তখন কি আপনি আমাকে এমনি এমনি ছেড়ে দেবেন? আমি বললাম, না, তখন আমি তার হাত ভেঙে দেব না। ফাতেমা বলে, এক্স্যাক্টলি, আমিও ঠিক তাই করেছি আপনার সাথে, যদিও সেটা ভুল বোঝাবুঝির মাধ্যমে হয়েছে। কিন্তু আপনি আমার সাথে কি করলেন? আমাকে তুলে এনে নিজের মন মতো যা ইচ্ছে নয় তাই করলেন। আমি কাকে বলছি? বোঝার মতো মন মানসিকতা আপনার নেই। গাধার সামনে কি বিন বাজিয়ে সাপ ধরা যায়? গাধা তো গাধাই হয়। ফাতেমার কথাগুলো শুনে মাথায় রক্ত উঠে গেল। আমি চেঁচিয়ে বললাম, এই মেয়ে, মুখ সামলে কথা বলো, কাকে তুমি গাধা ডাকছো? তোমার সাহস তো কম না? তোমার সাথে আমি কি কি করেছি এত তাড়াতাড়ি ভুলে গেলে? ফাতেমা বলে, দেখেছেন তো কাকা, নিজের দোষ নিজেই স্বীকার গেছে। তাই আমি বলছি, আমি মুক্তি চাই। এনাকে বিয়ে করা তো কোনো প্রশ্নই আসে না। প্লিজ কাকা, দয়া করে আমাকে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমাদের দুজনের ঝগড়া দেখে কাকা তো হাঁ করে আছে। তিনি মনে মনে ভাবছেন, এই দুজন একসাথে থাকলে তো আমার পুরো বাড়ি জমজমাট হয়ে যাবে। না, যে করেই হোক এদের দুজনের বিয়ে দিতে হবে। আরে, রাগ অভিমানের পরেই তো ভালোবাসা আসে। ভালোবাসার মধ্যে যদি রাগ অভিমান না থাকে, তাহলে কি সেটাকে ভালোবাসা বলে? কাকা উঠে দাঁড়িয়ে আগের মতো গম্ভীর সুরে বলে, আমি যেটা বলেছি সেটাই হবে। তোমাদের দুজনের বিয়ে হবে মানে বিয়ে হবে। ফাতেমা, তুমি আমার সাথে এসো। কাকার সেই গম্ভীরতা, সেই রাগান্বিত চেহারা আবার ফিরে এসেছে। এতক্ষণ যাও শান্ত গলায় ফাতেমার সাথে কথা বলছিল, কিন্তু এখন কাকার আগের রূপ দেখে ফাতেমাও চুপ হয়ে যায়, সাথে আমিও চুপ হয়ে যাই। কিন্তু মনে মনে মেয়েটির উপর আমার খুব রাগ হচ্ছে। আমাকে বলে কিনা গাধা। দাঁড়াও, তোমাকে আমি একা পেয়ে নেই, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। এদিকে কাকা আগে আগে যাচ্ছে, ফাতেমা তার পিছে পিছে যাচ্ছে। কাকা ফাতেমাকে নিয়ে দোতলায় গিয়ে তার পাশের রুমটা দেখিয়ে বলে, তুমি এখানে রেস্ট করো, পরে আমরা এই নিয়ে কথা বলবো। এই বলে কাকা চলে গেল নিজের রুমে। এদিকে আমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে সব দেখছি। যখন কাকা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল, তখন আমি স্বপনকে বললাম, তুই এখানে দাঁড়া, আমি আসছি। স্বপন তো আমার বিয়ের কথা শুনে শক খেয়ে দাঁড়িয়ে আছে। যেটা ও এমনি এমনি বলেছে সেটাই এখন বাস্তবে হতে চলেছে। আমার কোনো কথা ওর কানে গেল না। আমি যে ওকে ছেড়ে দোতলায় চলে এসেছি সেটা ও খেয়াল ছিল না। স্বপন একদৃষ্টে একদিকে তাকিয়ে ভাবনায় ডুবে আছে। এদিকে ফাতেমা রুমে গিয়ে পা ঝুলিয়ে খাটে বসে আছে। খাটে বসে ঘরের চারিদিকে চোখ বুলিয়ে দামি দামি আসবাবপত্র, ঘরের সাজসজ্জা দেখে বুঝতে বাকি রইল না যে আমরা অনেক বড় লোক। কিন্তু ফাতেমার এসব নিয়ে কোনো লোভ নেই। তার শুধু একটাই চিন্তা, সে কিভাবে বাড়ি যাবে আর আমার কাছ থেকে কিভাবে মুক্তি পাবে। ভাবনার অনল গহ্বরে ডুব দিয়েছে ফাতেমা। বাস্তবের সাথে তার চিন্তাধারার কোনো সংযোগই নেই, এমনভাবে ভাবনায় ডুবে আছে। এদিকে দরজাটা হাট করে খোলাই ছিল। হয়তো ফাতেমা দরজা লাগাতে ভুলে গেছে, নয়তোবা দরজা লাগানোর প্রয়োজন মনে করেনি। সে মনে মনে নিশ্চিন্তে ছিল যে আর যাই হয়ে যাক, এখানে অন্তত আমি তাকে কিছু করব না। কিন্তু তার ধারণা ভুল হলো। আমি যে ওত পেতেছিলাম ওকে একা পাওয়ার জন্য, তবে এখনই যে পেয়ে যাব বুঝতে পারিনি। আমি দোতলায় এসে পা টিপে টিপে ফাতেমার রুমে প্রবেশ করি, কিন্তু দরজা লাগাতে গিয়ে আওয়াজ করে ফেলি। তাতেই ফাতেমার চোখে ধরা পড়ে যায়। আমাকে ওভাবে দরজা লাগাতে দেখে ফাতেমা খাটের উপর উঠে পেছোতে থাকে আর বলে, আপনি এখানে কি করছেন? এভাবে দরজা লাগাচ্ছেন কেন? আমি কিছু না বলে দরজা লাগিয়ে এক পা দুপা করে ফাতেমার সামনে এসে দাঁড়াই। ফাতেমা শুকনো ঢোক গিলে বলে, কি হলো? আপনি এভাবে সামনে এগোচ্ছেন কেন? আমি কিন্তু চিৎকার করে কাকাকে ডাকবো। আমি বললাম, চুপ, একদম চুপ। একটা কথা বললে না, খবর আছে তোমার। বাহিরে তো কাকার সামনে যা ইচ্ছে নয় তাই বলে ফরফর করছিলে, এখন এত সাহস গেল কোথায়? কি বলেছিলে আমাকে? থাপ্পড় মারবে? মারো তো দেখি। আবার কি বলেছিলে? আমাকে কান ধরিয়ে মোড়ের সামনে দাঁড় করিয়ে রাখবে। আবার কি বললে যেন? পুলিশে দেবে।
আবার আরেকটা কি যেন বললে। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি গাধা। তোমার সাহস কি করে হয় আমাকে গাধা বলার? আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে উঁচু গলায় কথা বলার? ফাতেমা বুঝতে পারলো এখন তার রক্ষা নেই, তাই সে হাত জোর করে বলে, আমি আর বলবো না, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দেন। আমি বললাম, কেন এখন কেন ক্ষমা চাইছো? তখন তো বেশ সাহস দেখিয়ে আমার মুখে মুখে তর্ক করছিলে। আমার ধমক খেয়ে ফাতেমা কান্না করে দেয়। আমি বললাম, এই একদম কান্না করবে না। কিছু বলতেই পারি না, অমনি নাকি কান্না শুরু হয়ে যায়। এই নাকি কান্না নিয়ে আমার বউ হতে চাও? ফাতেমা কান্না করতে করতে বলে, আপনার বউ হতে আমার বয়েই গেছে, আপনার মতো একটা গাধাকে আমি বিয়ে করব না। মুখ ফসকে কথাটা বলে জিভে কামড় দিয়ে আবার বলে, ভুল হয়ে গেছে। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে বললাম, কি আমি গাধা? আবার সেই একই কথা বললে, তোমাকে তো আমি, দেখো এই গাধা তোমার সাথে এখন কি করে। এই বলে আমি খাটের উপর উঠে ফাতেমাকে থাপ্পড় মারতে চাইতেই হঠাৎ ফাতেমা দু হাতে নিজের পা শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার দিতে উদ্যত হয়। আমি সেটা বুঝতে পেরে এক হাতে ওর মাথা, অন্য হাতে ওর মুখ চেপে ধরি, কারণ পাশের রুমে কাকা আছে। ফাতেমা চিৎকার দিলে কাকা শুনতে পাবে এটা 100%। যদি কাকা শুনতে পায় তাহলে তো আমার 12টা বেজে যাবে। এদিকে ফাতেমা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য, কোনো কথা বলতে পারছে না, তাই গোঁ করে শব্দ করছে। আমি বললাম, চুপ, একদম চুপ, চিৎকার দিলে না একদম মেরে ফেলবো গলা টিপে। কালকে রাতের কথা মনে আছে তো? আমি গাধা, তাই না? ফাতেমা আমার কথা শুনে দুই দিকে মাথা নাড়ায়, মানে বোঝাতে চাইছে না না। আমি বললাম, মাথা নাড়াও আর যাই করো, আমাকে গাধা বলা তোমার বের করছি। এদিকে ফাতেমা ছটপট করেই যাচ্ছে। একসময় ধস্তাধস্তি করতে করতে হঠাৎ ফাতেমাকে নিয়ে বিছানায় লুটিয়ে পড়ি। আমি এখনো ফাতেমার মুখ চেপে ধরে আছি। ফাতেমা হাত পা দিয়ে যুদ্ধ করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু আমার সাথে পেরে উঠছে না। এবার আমি পা দিয়ে ফাতেমার পা দুটো পেঁচিয়ে ধরলাম, মুখ ছেড়ে দিয়ে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরলাম। এরপর টুক করে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। আবার সেই নরম মাংসপিণ্ডের ছোঁয়া যা আমাকে ব্যাকুল করে দেয়। আমি ফাতেমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, বুকের সাথে মিশিয়ে পরম তৃপ্তিতে ওর ঠোঁটের স্বাদ নিতে লাগলাম। সেই অনুভব, সেই অনুভূতি আমাকে আরো আকৃষ্ট করছে ওর প্রতি। এদিকে ফাতেমার মাথা ঠেকে আছে দেয়ালের সাথে, তাই সে নড়তেও পারছে না। এবার সে নিজেকে ছাড়ানোর চেষ্টা না করে আমার বুকে নিজেকে এলিয়ে দিয়ে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ পর অনুভব করলাম মুখে নোনতা নোনতা স্বাদ আসছে। এতক্ষণ চোখ বন্ধ করে থাকার কারণে কিছু খেয়াল করিনি। এখন নোনতা স্বাদ পেয়ে চোখ খুলে দেখি ফাতেমার চোখের পানি গাল বেয়ে গড়িয়ে আমার ঠোঁটের কাছে এসে পড়ছে। এটা দেখে আমি তৎক্ষণাৎ ওকে ছেড়ে দিলাম। বুঝতে পারলাম আবার সে অজান্তে একই ভুল করে ফেলেছি আমি। এদিকে ফাতেমা চিৎকার দিয়ে কান্না করছে। আমি কোনো মতে নিজেকে স্বাভাবিক করে বললাম, এই এভাবে কান্না করো না, কাকা শুনে ফেলবে তো, প্লিজ একবার শান্ত হয়ে আমার কথা শোনো। আমার পুরো কথা শেষ হলো না, তার আগেই হঠাৎ ফাতেমা যা করলো তার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি। কি বলবো, কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।